দর্শক সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। শিল্পাঙ্গনের আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কিরীটি রঞ্জন বিশ্বাসের একক চিত্রকলা প্রদর্শনী স্বপ্নভূমি। প্রদর্শনী চলবে 13 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে 70 দশক থেকে 90 দশকের শিল্পকর্ম প্রদর্শনী ফিরে দেখা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময়ে প্রদর্শনী চলবে 15 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। সিরিয়াস রাতে টাইম নাই, লগে আবার নাই কলিয়ার উপরে জিন্সের প্যান্ট, নীল টি শার্ট, গামছা হয়ে গেছে টাই, নানান দিক দিয়ে উন্নতি দেখতেছি। খুব ভাবে আছো, কারণ কি কর? কারণ হলো আমরা উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট না, অনামগো ঘাটে এসে তোরই ভিড়ে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুতুল। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছো? ভালো আছি। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, জম্পেশ একটা গল্প হবে। সাধারণত আমাদের আড্ডা আসলে দেওয়ার সুযোগ হয় না, কিন্তু যখন আমরা অনুষ্ঠানে আসি তখন আমরা অনেক আড্ডা দিই, অনেক গল্প করি। কেমন যাচ্ছে তোমার সময়টা এখন? ভালো, বেশ ভালো। মানে ভালো বলতে আমার ব্যক্তিগত কাজের জায়গা কিংবা আমার পেশাদার যে কাজ, আমি যে কটা কাজের সঙ্গে আছি, সেটা পারিবারিক জীবন সবকিছু মিলিয়ে বলছি যেমন আছি ভালো আছি। আমি তোমাকে সবসময় দেখেছি তুমি খুব ব্যালেন্সড, খুব সবকিছু সামঞ্জস্যতা রেখে কাজ করতে পছন্দ করো এবং তোমার মধ্যেও খুব গভীর একটা জীবনবোধ আছে। এই যে একটা সামঞ্জস্যতা বন্টন করে চলা, এই ব্যাপারটা আসলে তুমি ঠিক কবে থেকে রপ্ত করেছো বা কিভাবে এসেছে তোমার মধ্যে? মনে নেই কবে থেকে রপ্ত করেছি, তবে এটা খুব সহজাতভাবেই মনে হয় আমার মধ্যে এসেছিল। কারণ ছোটবেলা থেকেই যেহেতু এগুলো নিয়ে মোটামুটি বড় হয়েছি, তখন হয়তো মানে মিডিয়াতে কাজ করতাম না, কিন্তু গান শিখেছি অনেক ছোটবেলা থেকে। গানের একজন শিক্ষার্থী ছিলাম আমি। তারপরে সাহিত্য মানে বই পড়ার অভ্যাস ছিল, সাহিত্যের চর্চাটা ছিল পরিবারে, সেগুলো নিয়েই বড় হয়েছি। কখনো আলাদা করে অনুভব করার সুযোগটাই হয়নি যে অনেক কিছু কাজ হয়ে যাচ্ছে। তো সেগুলো নিয়ে পথ চলতে চলতে সেটা একদম জীবনযাপনের অংশ হয়ে গেছে। মানে আন্টি নাকি আঙ্কেল, মানে বাবা নাকি মা, কার মতন হয়েছো তুমি? দেখতে হয়েছে পুরোপুরি বাবার মতন, আর স্বভাবগতভাবে কারোর মতোই না। আচ্ছা, দুজনের কম্বিনেশন। হ্যাঁ, কারণ ব্যক্তিত্বের দিক থেকে কিছুটা বাবার মতন, কিছুটা ধীর স্থির শান্ত, সেই দিকটা। আমার মা যেমন ভীষণ উদ্বিগ্ন হন অল্পতেই, খুব মানে স্নায়ুর চাপে ভুগতে থাকেন, আমার মধ্যে আবার সেটা নেই। আবার মা আবার কিছু ক্ষেত্রে ভীষণ ধৈর্যশীল, সেই ধৈর্যের জায়গাটাও আবার পেয়েছি কিছু ক্ষেত্রে। যেমন সংসারে মা অনেক ধৈর্যশীল বা খুব গুছিয়ে কাজ করতে পারেন, খুব পরিশ্রম করতে পারেন, তো সেগুলো আবার মনে হয় পেয়েছি। আচ্ছা, যদিও এটা আসলে নিজেকে জাজ করাটা একটু ডিফিকাল্ট, তারপরও যদি তোমার কাছে জানতে চাই যে একজন স্ত্রী হিসেবে, মানে যে ভাইয়ের ওয়াইফ হিসেবে বা পার্টনার হিসেবে তুমি আসলে কেমন? যেটা একদম ফ্রেন্ডশিপ তোমাদের দুজনের মধ্যে খুবই ভালো, তারপরও মানে তুমি নিজেকে আসলে কিভাবে জাজ করবে?
কেমন এটা পুরোপুরি তো রেজাই বলতে পারবে, তবে আমি যে জিনিসগুলো মাথায় রাখি, সংসার করতে গেলে তো কিছু কৌশল বা কিছু নীতি নির্ধারণ করা খুব জরুরি হয়। আমার নীতি হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতার জায়গাটা তার মতন থাকাটাই ভালো। আমি যদি কাউকে সেই ক্ষেত্রে উদারভাবে রাখতে পারি, সেও আমাকে রাখবে। তো রেজা বরাবরই খুব উদার মনা একজন মানুষ। আমার কাজের ক্ষেত্রে, আমার ব্যক্তি চিন্তা মানে ব্যক্তিগত ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে, কাজ সব কিছুর ক্ষেত্রে সে ভীষণ উদার। তার কখনো আমার সঙ্গে দ্বিমত হয় না। হলেও সেটা যেহেতু বন্ধুত্বের একটা সম্পর্ক আমাদের আছে, সেই জিনিসগুলো বোঝাপড়ার জায়গাগুলো ঠিক করা যায়। আমি স্বাধীনতা দিতে পছন্দ করি, স্বাধীনতা পেতে পছন্দ করি। সে যখন বন্ধু আড্ডায় থাকে তখন আমি তাকে জ্বালাই না। আমি যখন বন্ধু আড্ডায় থাকি তখন সে আমাকে একবারও ফোন করে বলে না যে গীতলিনা বাসায় কাঁদছে। এবং আমি যখন কাজে থাকছি লম্বা দিন, তখনও সে আমাকে কোনো রকমের কাজে বিঘ্ন ঘটবে সেরকম কোনো কাজ করে না। আবার আমিও তাকে সেই জিনিসটা নিশ্চিত করার চেষ্টা করি যে সে যেন একেবারে মন দিয়ে তার মিউজিকটা করতে পারে। তোমাদের দুজনের এই কেমিস্ট্রি আমার এত ভালো লাগে। আমি তো দুজনের সাথেও আসলে আড্ডা দিয়েছি, আমার খুব ভালো লাগে। গীতলিনা কেমন আছে? এবং গীতলিনা আমি দেখি যে ফেসবুকে প্রায়ই আসে যে ওর গানের প্রতি ভীষণ রকম আগ্রহ, ভীষণ। মানে কিভাবে সেটা বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, দুজনের কাছ থেকেই তো পেয়েছে। যখন আমার গর্ভে ছিল তখন তো রেয়াজ করতাম, গান শুনেছে, গান তার বাবার গিটার শুনেছে, সমস্ত কিছু হয়তো তার ভিতরে সঞ্চারিত হয়েছে জিনগতভাবে। আর বড় মানে জন্মের পর থেকে আমরা যে তাকে নিয়ে খুব আলাদা করে গান গাইতে বসি এমন নয়। সে ভীষণ চঞ্চল, তাকে মানে কোথাও স্থিরভাবে বসে রাখাই কঠিন, সে বসে না। কিন্তু সে ভীষণ লক্ষ্য করে কোন গান হচ্ছে, কি গান। কালকেও আমি গুনগুন করছিলাম কি একটা গানও বলছিল, মা করো না, গান বলো, জোরে বলো। মানে খুব গান ভালোবাসে সে ঘুমাতে যায় গান শুনতে শুনতে, ঘুম থেকে উঠেই আবার গান শুনতে চায়। তার প্রিয় কিছু গান আছে, গান ব্যাপারটা তার খুব প্রিয়। তুমি কি চাও যে গীতলিনা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসুক বা এখানে প্রফেশনালি ও মিউজিকটাকে নিক? এটা একদমই তার ইচ্ছা, কিন্তু সে যদি গানের সঙ্গে থাকে, যেহেতু তার নামটাই গানের মতন, সে যদি গানের মানুষ হয় তো ভীষণ আনন্দিত হব। সে যদি গানের মানুষ না হতে চায়, না হতে চাইলে একটু মনে হয় বেদনার্থ হব, তবে পেশা হিসেবে না নেওয়াটা একদমই তার ইচ্ছা, তার স্বাধীনতা। তোমার কি প্রতিদিন রেওয়াজ করবার সময়টা পাও? মানে এখন হয় রেয়াজ করতে হয়, সময় বের করে নিতে হয়। প্রতিদিন ইদানিং করতে পারছি না, কিন্তু চেষ্টা করি যে কণ্ঠটা যেন চলমান থাকে, মানে কণ্ঠটা চর্চার মধ্যে যেন থাকে। হ্যাঁ, কণ্ঠটাকে মানে একদম ভোরবেলাতেই নিয়ম করে ঘন্টাখানেক গাওয়ার ব্যাপারটা তো ছিল এক সময়, যখন ছোটবেলা থেকে অনেক লম্বা অনেক বছর সেভাবে গেছে। কিন্তু যখন আবার পেশাগত জীবনে ঢুকেছি তখন শিখেছি যে সারাদিনের ব্যস্ততার সঙ্গে সামঞ্জস্য করতে হবে রেয়াজটা। যদি আমি ভোর থেকে কাজে থাকি তাহলে আমাকে রাতে ঘুমোতে যাওয়ার আগে হলেও একটুখানি গলাটাকে চলমান করে তারপরে, না হলে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে, করতে থাকে তো ভীষণ। কারণ আমার কাজই তো এটা, মানে যে কাজটা আমি করছি সেটার প্রতি সততা থাকাটা দরকার। একদম নতুন একদম কি কাজ করা হলো, একদম রিসেন্ট কাজ? একটা গান এলো আমার আর রেজার, এই গানটার কথা লিখেছি আমি, সুর কম্পোজিশন করেছে রেজা। বাংলা জ্যাজ, মানে বাংলায় জ্যাজ ধারাটা নিয়ে খুব কম কাজ হয়েছে আমাদের এখানে, তো সেইভাবেই একটা গান আমরা করেছিলাম 3 বছর আগে, বিষাক্ত সুর নামে। সে গানটা খুব পছন্দ করেছিলেন একটা নির্দিষ্ট শ্রোতা গোষ্ঠী যারা জ্যাজ মিউজিকটা পছন্দ করেন। তো তারই ধারাবাহিকতা আরেকটা গান এসেছে, একটি খুনের রাত শিরোনামে। সেই গানটারই সিকুয়েল বলতে পারো বা পরবর্তী গল্প বলতে পারো, সেরকম একটা গান। এই গানটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে আর কি। তোমার এই যে লেখালেখি চর্চা করবার যে প্রবণতা, তোমার তো বেশ কিছু বইও রয়েছে, তো বই লেখার আর গান লেখা দুটোর মধ্যে তো পার্থক্য আছে। মানে কি বিষয় বা কি ভাবনা কাজ করে তুমি যখন গান লিখতে যাও? তখন গান লেখার ব্যাপারটা একেবারেই মানে পরিকল্পনা করে হয় না। যখন কোনো বিষয় খুব মানে তাড়না দিতে থাকে তখন সেটা নিয়ে একটা তাগিদ অনুভব করতে থাকে। হ্যাঁ, তাগিদ অনুভব, এবং সুরের ক্ষেত্রে তাই। আমার মনে হয় কম বেশি সবাই একই কথা বলবেন যে গান বা সুরটা আসতে হয়, মানে সেটা জোর করে বসেই হয়ে যায় না যে আমি এখন একটা গান লিখবো, এটা সম্ভব না। হ্যাঁ, মানে কখনো হয়তো এক বছরেও কোনো ভালো গান আসছে না, কখনো আবার পরপর হয়তো এক সপ্তাহেও 2-3টা ভালো গানের সুর বা ভালো গানের ভাবনা মাথায় আসে, সেটা হয়। আর সাহিত্য চর্চার ক্ষেত্রে যেটা, বই লেখার ক্ষেত্রে যেটা, এটা সারা বছরের একটা চলমান প্রক্রিয়া আমার, এবং সেটা নিয়ে যেহেতু সময় পাই, একটা বছর মানে
যেমন প্রত্যেক বছর বইমেলার পরের থেকে আমি নিজেকে আবার নতুন করে তৈরি করতে থাকি পরবর্তী লেখার জন্য। তো সেভাবেই আমার বই লেখার কাজটা চলতে থাকে সারা বছর। এখন কি নতুন কোনো বই লিখছো? হ্যাঁ, আমার সামনের বইমেলাতে যে কাজটা আসবে এটা একটা নতুন, আমার জন্য নতুন কাজ। কারণ এই প্রথমবার আমি ছোট গল্প নিয়ে কাজ করছি, মানে এই কয়েক বছরও তোমার কাছ থেকে আমরা উপন্যাস আর কবিতার বই এসছে, কাব্যগ্রন্থ আর উপন্যাসটাই বেশি, 10টা বই হয়েছে আমার, এবছর 11তম হবে। তো সেইখানে আমি ছোট গল্প নিয়ে কাজ করেছি। হঠাৎ আমার ছোট গল্পের ধারাটা খুব আমাকে সবসময় টানে, মানে খুব মানে একটা অন্যরকম বিস্ময়ের জায়গাটা, কারণ একটা মোড়কের মধ্যে এত মানে একটা মলাটবদ্ধ বইয়ের ভিতরে এত গল্প ছড়ানো ছিটানো থাকে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়তে পড়তে আমার আবারও সেই অনুপ্রেরণার জায়গাটা তৈরি হয়েছে যে ছোট গল্প নিয়ে কাজ করা যায়। তো সেইভাবেই ছোট গল্প নিয়ে কাজ করা মানে লেখা শুরু করেছি একটা বছর ধরেই। তো 10টা ছোট গল্প নিয়ে একটা বই আসবে সামনে। তুমি যখন বই পড়ো তখন কাদের লেখা বই তোমার বেশি পড়া হয়? আমার নির্দিষ্ট একটা তালিকা আছে, মানে বই পড়ার ক্ষেত্রে আমি আবার খুব নির্বাচিত কিছু লেখকের কিরকম বাইরে নির্বাচন প্রক্রিয়াটা কেমন? নির্বাচন প্রক্রিয়াটা মানে আমার বড় ভাই আমার সাহিত্যে আমার মেন্টর, মানে তার কাছ থেকে লেখার কৌশল বা লেখার ধারাটা আমার তৈরি হয়েছে। তো সেইভাবেই আমি সেভাবে আমার ভাই আমাকে সে সবসময় বলে আমি তোকে একটা সিলেবাস দিয়ে দিলাম, যদি সারা জীবন এটা নিয়ে চর্চা করিস তার তোরা কিছু করতে হবে, এইগুলো পড়বি ঠিক করে। মানে কিছু লেখক কিছু কবিকে আদ্যপান্ত পড়ে নেয়া, তো সেরকম একটা তালিকা আমার আছে। যেমন সেখানে অবশ্যই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, বুদ্ধদেব বসু, হুমায়ুন আজাদ, এরকম 4-5টা নাম। নারী লেখকের ক্ষেত্রে কেতুকি কুশারি ডাইসন আমার ভীষণ প্রিয়, মল্লিকা সেনগুপ্ত, তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মানে যার কবিতা পড়ে প্রথম আমার কবিতার তাড়না হয়েছে যে কবিতার প্রকাশ এত সুন্দর হতে পারে। তো এইরকম তো আমার কাছে মনে হয় যে শামসুর রহমান একটা গুরুত্বপূর্ণ নাম বাদ পড়েছে। তো এনাদেরকে পড়েই তো আমার একটা জীবন চলে যাবে, মানে যদি আমি পড়ার মতন পড়তে চাই, শুধু বাক্যের পর বাক্য পড়ে গেছি তা নয়, মানে আমি যদি প্রতিটা লেখার স্টাইল নিয়ে, আঙ্গিক নিয়ে যদি মানে নিজের ভিতরে যদি পর্যালোচনা করতে থাকি, তাহলে তো আর সময় পাবারই কথা। এবং তোমার লেখার কিন্তু একটা ভক্ত শ্রেণী তৈরি হয়ে গেছে। তুমি যখনই কোনো লেখা পোস্ট হিসেবেও দাও না কেন, খুব সুন্দর করে গুছিয়ে যখন লেখো, তখন সবাই কিন্তু অনেক প্রশংসা করে। নিঃসন্দেহে এটা খুব ভালো লাগার। এবং শব্দের আরও একটি প্রভাব তোমার উপস্থাপনার ক্ষেত্রে আমি দেখি। তুমি যখন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছো তখন তোমার শব্দ নির্বাচন এত সিলেক্টিভ হয়, এত সুন্দর হয়, সেটা মনে হয় অনেক বই পড়বার জন্যই এমনটা হয়। হতে পারে প্রকাশভঙ্গির জায়গাটা হয়তো কিছুটা পরিমিত হয়েছে, কারণ আমি কখনো মানে কথা বলবার আগে যে খুব ভেবে কোনো একটা শব্দ বলছি এমনটা নয়, এটা আমার অবচেতনেই হচ্ছে, সহজাত এটা। হ্যাঁ, এবং আমি সেটা খুব মানে অবলীলায় বা অবচেতনেই বলছি, কারণ আমার ওই ভাবনার প্রক্রিয়াটাও ওই রকমই বাংলাতে, এবং বাংলাতেই আমি শব্দগুলো খুঁজতে থাকি আর কি। তো যখন কথা বলছি তখন সেগুলো এসে আমার সামনে ধরা দেয়, মানে এতগুলো শব্দ, এখন এখান থেকে আমি কোনটা বাছাই করে বলবো, এই আর কি। আচ্ছা, তুমি যখন উপস্থাপনা করো তখন তোমার মধ্যে কি কাজ করতে থাকে? তুমি কি প্রশ্ন করবে, কি জানতে চাইবে তার কাছ থেকে, তোমার সামনে বসা মানুষের কাছ থেকে কি ভাবনা কাজ করে তোমার? আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা মানুষের জীবন, মানে সেটা আমার গান, আমার নিজস্ব কম্পোজিশন, যেটা সে গান হোক, লেখা হোক, উপস্থাপনা হোক, জীবনে আলো ফেলার মতন আনন্দ আর কিছুতে নেই। খুব সুন্দর করে বললেন। তো সেই জায়গাতে আমি কাজ নিয়ে তো অনেকে বলেন, কাজ নিয়েই তো তারা পরিচিত হন, যারা বিখ্যাত হন, কিন্তু তারপরে ব্যক্তি মানুষটার জীবনে আলো ফেলতে খুব ভালো লাগে, ইচ্ছা করে। এবং অনেক সময় এমন হয় যে দীর্ঘদিন ধরে একজন শিল্পীকে তো আমি পর্দায় দেখে চিনি, তার শিল্পের সঙ্গে আমার পরিচয় আছে, কিন্তু মানুষটাকে আমি চিনি না। সেই অচেনা মানুষটাকে আমার মানে বের করে আনতে আমার ইচ্ছা করে, ভালো লাগে আর কি। তো সেইটাই মাথায় থাকে যে এমন কিছু জানতে চাইবো যেটা কখনো কেউ জানতে চায়নি বা তার জানানো হয়ে ওঠেনি হয়তো। তো সেইভাবেই উপস্থাপনা। অসংখ্য মানুষের ইন্টারভিউ তুমি করেছো এখন পর্যন্ত, সবচাইতে বেশি মুগ্ধ করেছে কে তোমাকে? মুগ্ধ করেছে বেশ কিছু পর্বে আমি অনেক বেশি মানে বিস্মিত হয়েছি যে জীবনবোধের জায়গাটা এত পাকাপোক্ত হলো। যেমন আমি আমাদের সালমার কথাই বলতে পারি, ক্লোজ আপ ওয়ান থেকেই আসা আমাদেরই বন্ধু সালমা। তাকে সবসময় বন্ধু হিসেবে পাশে পেয়েছি, তাকে একভাবে দেখেছি, কিন্তু আমি যখন আমার অতিথি হিসেবে তাকে সামনে পেলাম, সে তার জীবনবোধের কথা এত সুন্দরভাবে বলে গেল, এত সাবলীলভাবে, এত পরিণত চিন্তার মধ্য দিয়ে, যেটা আমাকে খুব অবাক করেছে। যে
আমাদেরই একজন বন্ধু সমসাময়িক কবে এতটা বড় হয়ে গেল হলো চিন্তা ভাবনার জায়গায়। তো সেই পর্বটা আমার খুব ভালো লেগেছে। আরও বেশ কিছু পর্বের কথা আমি বলতে পারি, যেমন আমাদের রিচার্ড কিশোর দা, আমাদের একজন মিউজিশিয়ান, হ্যাঁ গুণী মিউজিশিয়ান, তার কাছ থেকে যখন শুনেছি তার সঙ্গীতের পথ চলার কথা, শ্রদ্ধেয় শেখ সাদী খানের কাছ থেকে যখন শুনেছি যে সঙ্গীতের প্রতি নিবেদনটা কোন মাত্রায় হওয়া উচিত, এগুলো আমাকে ভীষণ ভাবিয়েছে। এবং এগুলো কিন্তু একরকম ভাবে আমরা যখন উপস্থাপকের চেয়ারে বসে থাকি, এগুলো আমাদেরকেও অনেক সুন্দরভাবে অনুপ্রাণিত করে। যে কারণ এবং দুটো পর্বের কথা, দুঃখিত আমি একটু থামালাম তোমাকে, দুটো পর্বের কথা বিশেষভাবে বলতে চাই যাদেরকে আমরা হারিয়েছি। মানে আমার খুব সৌভাগ্য মনে করি যে তারা চলে যাবার আগে সেরকম সাক্ষাৎকার আমাকে দিতে পেরেছেন, আমি নিতে পেরেছি। একজন শ্রদ্ধেয় শাফিন আহমেদ, আরেকজন মণি কিশোর সঙ্গীত শিল্পী। এই দুজন শিল্পী আমার অনুষ্ঠানে অতিথি হয়েছেন যে বছরে, সে বছরই তারা চলে গেছেন। এবং শাফিন ভাইয়ের কাছ থেকে আমি এমন কিছু আবেগের কথা শুনেছি যেটা আমি অন্য কোথাও আর কখনো সেই রকস্টার শাফিন আহমেদের কাছ থেকে আমি শুনিনি কখনো। আমার শৈশব থেকে তো তারা আমাদের একেবারে নায়ক, মানে আইডলের জায়গা। হ্যাঁ, তো মানুষ হিসেবে তার জীবনের যে গল্প বলা, তার দুঃখবোধ, তার পাওয়া না পাওয়া অপ্রাপ্তির জায়গাগুলো, সেগুলো আমাকে ভীষণ নাড়া দিয়েছে। আপু তুমি খুব সুন্দর একজন মানুষ, সুন্দর মনের একজন মানুষ, সবসময় এমনটাই থেকো, প্রাণবন্ত থেকো, হাসি খুশি থেকো। অনেক দোয়া এবং শুভ কামনা রইল। একেবারে শেষের দিকে চলে এসেছি, শেষ করতে ইচ্ছে করছে না, আমার কাছে মনে হচ্ছে আরো অনেক মনে হয় গল্প করবার ছিল তোমার সাথে। খুব ভালো থেকো, আজকে আমাদের আয়োজনে এসেছো, ধন্যবাদ তোমাকে। তুমিও খুব ভালো থেকো। তুমি বরাবরই আমার ভীষণ প্রিয় একটা মেয়ে, এত মিষ্টি করে তুমি উপস্থাপনা করো, অতিথিকে জায়গা ছেড়ে দাও কথা বলবার জন্য, সেটা খুব ভালো লাগে। তোমার জন্য অনেক শুভকামনা, আর যারা দেখলেন, যারা সঙ্গে ছিলেন, সবার জন্য ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন NTV নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।